নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। 14 থেকে 16 অক্টোবর ইন্ডিয়ান মিলিটারি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের 4 সদস্যের এক সেনা দলের বাংলাদেশ সফরের কথা এই চ্যানেলে ইতিপূর্বে বিশদভাবে বলেছি এবং সেই সফরে কোথায় কি আলোচনা হবে, কাদের সঙ্গে হবে তা উল্লেখ করেছিলাম এবং জেনারেল ওয়াকারুজ্জামান যে ব্যক্তিগতভাবে এই সমস্ত আলোচনায় উপস্থিত থাকবেন এবং থাকবেন বলে যে তিনি সৌদি আরবের সফরে গেলেন না সেটাও আমরা উল্লেখ করেছিলাম। শুধু যে ভারতের নর্থ ইস্ট নিউজ পোর্টালকে উদ্ধৃত করে এই খবর দিয়েছিলাম তা নয়, বাংলাদেশ সেনার নিজস্ব ওয়েবসাইটের ছবি দিয়েও বলেছিলাম এই সফরের কথা। কিন্তু পরে বিভিন্ন সূত্র থেকে একযোগে বলা হয় এই সফর শেষ মুহূর্তে বাতিল হয়েছে। এমন কথাও বলা হয় কিছু কিছু সংবাদ মাধ্যম থেকে যে বাতিল নয়, স্থগিত হয়েছে এই সফরটি। স্বয়ং নর্থ ইস্ট নিউজের সাংবাদিক চন্দন নন্দী, যিনি সফর হতে চলেছে এই ব্রেকিং নিউজটি করেন, তিনি বাংলাদেশের এক অত্যন্ত নামী ইউটিউবার সাজ্জাদ কাদিরের সঙ্গে একটি পডকাস্টে বলে দেন যে এই সফর বাতিল নয়, স্থগিত হয়েছে মাত্র। তারপর বিভিন্ন মিডিয়া একযোগে বলেছে ভারতীয় সেনা দলের সফর হয়নি। এই খবরটি প্রচার হলে দু রকমের প্রতিক্রিয়া দেখা গেছে। একদল খুশি হয়েছেন ভারত ভয় পেয়ে পিছিয়ে গেল বলে, আর একদল দুঃখ পেয়েছে এজন্য যে দীর্ঘ 15 মাস পর বাংলাদেশকে শান্ত করতে অবশেষে উদ্যোগী ভূমিকা নিয়েও ভারত শেষ মুহূর্তে পিছিয়ে গেল বলে। বলার প্রয়োজন পড়ে না যে বাংলাদেশকে তার বর্তমান দুরবস্থা থেকে একমাত্র ভারতই উদ্ধার করতে পারে, এমন বিশ্বাস বাংলাদেশের এক বিরাট সংখ্যক মানুষের মধ্যে আছে। সফর বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বারা 25 জন সেনাকর্তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও তার জন্য সেনাবাহিনীর মধ্যে উদ্ভূত ব্যাপক ক্ষোভ বিক্ষোভ। কারণ হিসেবে মন্দ নয় এই কারণ যেটা দেখানো বলা হচ্ছে, বরং খুবই যুক্তযুক্ত। সেনার অভ্যন্তরে এমন বিক্ষুব্ধ পরিস্থিতিতে ভারতীয় সেনা প্রতিনিধিদের সফরকালীন অবাঞ্ছিত ঘটনা ঘটতে পারত। বিশেষ করে আমাদের মনে আছে রাজীব গান্ধী তার শ্রীলঙ্কা সফরের সময় কোন ঘটনার মুখোমুখি হয়েছিলেন। একজন সেনাকর্মী রাজীব গান্ধীকে গুলি করতে যান। এরকম ঘটনা এখানেও ঘটতে পারত, সেজন্যই বাতিল সফর। হ্যাঁ, এটা একটা, আগেই বলেছি, এটা একটা গ্রহণযোগ্য কারণ হতে পারত কিন্তু হয়নি। কারণ যেটা সত্যি হলো এই সফর আদৌ বাতিল বা স্থগিত হয়নি, বরং যেভাবে তৈরি হয়েছিল সফরসূচি একেবারে তার সঙ্গে কাঁটায় কাঁটায় মিলিয়ে হয়েছে এই সফর। ভারতীয় প্রতিনিধি দল মেজর জেনারেল কুন্দন কুমার সিংয়ের নেতৃত্বে 14 তারিখে ঢাকায় গিয়েছিল 14 অক্টোবর এবং 16 অক্টোবর তারিখ বিকেলে ঢাকা ছেড়ে দিল্লি ফিরে আসে। এবং তারা ফিরে আসার একেবারে ফেরার রাস্তা ধরার একেবারে সঙ্গে সঙ্গেই জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গে উচ্চপদস্থ সেনাকর্তাদের কয়েকজন 3টি হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়েন, যান উত্তরে রংপুরের কাছাকাছি 2টি পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শনে। বাংলাদেশ সেনা এমন জরুরিভাবে কেন গেল এই পরিদর্শনে? ভারতীয় সেনাকর্তাদের সফরের সঙ্গে এই পরিদর্শনের কোনো যোগসূত্র আছে কিনা ও থাকলে কি সেই যোগসূত্র বলবো সে কথা। তবে সবার আগে বলি ভারতীয় সেনা প্রতিনিধি দলের সফরের বিষয়টি। ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্স দলটি
প্রকৃতপক্ষে 14 থেকে 16 অক্টোবর 2025 তারিখে ঢাকা এবং কক্সেস বাজার সফর করেছে যথারীতি। সফরটি বাতিলও হয়নি, আর স্থগিত হওয়ার খবর এর কোনোটাই সঠিক নয়। সফর নিশ্চিতকরণের প্রমাণ হিসেবে আমি নর্থ ইস্ট নিউজ, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি বিশ্বস্ত সংবাদ মাধ্যম, সেখানে প্রকাশিত 16 অক্টোবর 2025 তারিখের সংবাদ প্রতিবেদনটি পেশ করছি আপনাদের সামনে। একবার দেখে নিন স্ক্রিনে এই প্রতিবেদনের শিরোনাম। এখানে লেখা আছে, উইথ ইন্ডিয়ান MI টিম স্টিল ইন ঢাকা, বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান ভিজিটেড 2 ওল্ড এয়ার স্ট্রিপস। অর্থাৎ ভারতীয় যে মিলিটারি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসারদের থাকাকালীনই জেনারেল ওয়াকারুজ্জামান দুটো পুরনো বিমানবন্দর তিনি পরিদর্শনে গেলেন। এরপর আছে বড়সড় রিপোর্টিং, সেটায় আমি একবারে লাইন ধরে ধরে যাচ্ছি না, মোদ্দা কথাগুলো বলছি। বলা হয়েছে যে ভারতীয় MI দল, মিলিটারি ইন্টেলিজেন্স দল ঢাকা সফর সম্পন্ন করেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শর্টলি আফটার দ্য ডিপার্চার অফ এ 3-member টিম অফ ইন্ডিয়ান military intelligence officers from Dhaka on October 16, Bangladesh Army Chief General Waqaruzzaman paid unscheduled visits to 2 old airstrips. অর্থাৎ তিনি বললেন যে ভারতের সেনারা সেনাদলে তিনজন নয়, এটা 4 জন পরে জানা যাচ্ছে। আসলে বিভিন্ন সূত্রে যেহেতু সরকারিভাবে কিছু বলা হয়নি, তেমনভাবে বলা হয়নি, সেই জন্য এই ধরনের কিছু কিছু প্রশ্ন উঠে আসে। এখানে বলা হয়েছে যে তারা ওয়াকারুজ্জামান আনশিডিউলড, আগের থেকে সেখানে যাওয়ার কথা ঠিকই ছিল না, এমন 2টো পুরনো বিমানবন্দর পরিদর্শনে গেলেন। এই বাক্যটি স্পষ্টভাবে প্রমাণ করে যে ভারতীয় দলটি 16 অক্টোবর ঢাকা থেকে চলে গিয়েছে। অর্থাৎ তারা সফর সম্পন্ন করেছে, আগে যেমনভাবে ঠিক ছিল ঠিক তেমনভাবেই। সফরের বিস্তারিত তথ্য, মানে দলের নেতৃত্ব সদস্য আগে যেমন বলা হয়েছে তেমনই। দলনেতা রয়েছেন, দলের নেতা মেজর জেনারেল কুন্দন কুমার সিং, ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের অতিরিক্ত ডাইরেক্টর জেনারেল মহাপরিচালক। দলের অন্যান্য সদস্য হচ্ছেন একজন ব্রিগেডিয়ার, একজন কর্নেল এবং আরও একজন অফিসার। সফরের সময়কাল ও কার্যক্রম, তারা এসেছিলেন 14 অক্টোবর 2025 সোমবার, চলে গিয়েছেন 16 অক্টোবর 2025 বুধবার বিকেলে। ভারতীয় দলটি বাংলাদেশি সামরিক ইউনিটগুলোর সাথে যথারীতি বৈঠক করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট, অপারেশনস অ্যান্ড প্ল্যান এবং ইন্টেলিজেন্স ডিরেক্টরেট, আর্ম ফোর্সেস ডিভিশন, ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স DGFI, আর্মি এভিয়েশন গ্রুপ, তারপর অ্যাডজুট্যান্ট জেনারেল এবং কোয়ার্টার মাস্টার জেনারেলের শাখা, আর্মি সাপ্লাই ইউনিট সবার সাথে কথা বলেছেন। মনে রাখবেন, এই কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন ফৈজুর রহমান, যার সঙ্গে ওয়াকারুজ্জামানের দ্বন্দ্ব নিয়ে অনেক কথা আমরা শুনেছি এবং তার অনেকটাই সত্যি, তাদের সাথেও মিটিং করেছেন। এইবার সফরটি অত্যন্ত গোপনীয় এবং আপাতভাবে খুব লো প্রোফাইলে রাখা হয়েছিল। এতটা গোপনীয়তার কি কারণ? সেই কারণগুলো বলছি। ছাত্র বিক্ষোভের আশঙ্কা। বাংলাদেশের নিরাপত্তা সূত্র জানিয়েছে যে ঢাকায় কিছু ছাত্র ভারতীয় দলের এই সফরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা করেছিল। সেটা যাতে না হয় তার জন্যই সফরটাকে লো প্রোফাইল রাখা হয়েছিল। দ্বিতীয় কারণ, কূটনৈতিক উত্তেজনা। আগস্ট 2024 থেকে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে এবং এই খারাপ হওয়ার জন্য দায়ী কিন্তু সেনাবাহিনী নয়, দায়ী সেখানকার সরকার। বাংলাদেশে ভারত বিরোধী শক্তির রমরমা হয়েছে এখন স্বয়ং ইউনূস সরকারের সৌজন্যে। তাই সেনাবাহিনী চায়নি বিষয়টি নিয়ে নতুন করে পরিস্থিতি খারাপ হোক।
তবে সরকারের বিপরীতে যে সেনাপ্রধান অবস্থান করছেন এবং সেনাবাহিনীও অবস্থান করছে সেটা বুঝিয়ে দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর ন্যূনতম অভ্যর্থনা দেওয়ার কারণটা কি হয়েছে, কিভাবে অভ্যর্থনা পেয়েছে ভারতীয় দলটি? ভারতীয় দলকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কাছে কক্সেস বাজারে অবস্থিত একটি উপকূলীয় জেলার মানে কক্সেস বাজারের একটি বাংলাদেশ সেনা ইউনিট মডেস্ট রিসেপশন দিয়েছিল। অর্থাৎ জেনারেল জামান কাজের কাজটি করেছেন ভারতের সেনা দলকে আমন্ত্রণ করে ঠিকই, কিন্তু ব্যাপক প্রচার তিনি চাননি। সরকারি পর্যায়ে নীরবতার কারণ হিসেবে নর্থ ইস্ট নিউজ লিখেছে, হোয়াইল নাইদার দ্য ইন্ডিয়ান আর্মি নর দ্য বাংলাদেশ আর্মি মেড এনি মুভ টু পাবলিসাইজ দ্য ভিজিট, sufficient misinformation was shared and a smoke screen was created to downplay the Indians 4-day sojourn। মানে এটা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ তো বটেই, বাংলাদেশ এবং ভারতের পক্ষ থেকে এটাকে একটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে এবং ওই যে পরস্পর বিরোধী খবর, সব ভারতীয় সেনাদল এসেছে কি আসেনি এই খবরটাও প্রচার করা হয়েছে মানুষকে ইচ্ছাকৃতভাবে। এই বাক্যটি স্পষ্টভাবে নিশ্চিত করে যে দুই সেনাবাহিনী মানে ভারত এবং বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে সফরটি গোপন রাখার চেষ্টা করেছে এবং ভুল তথ্য প্রচার করেছে, মানে যেটাকে বলা হয়েছে মিসইনফরমেশন অর স্মোক স্ক্রিন, ধোঁয়াশা। বাংলাদেশের সেনা দপ্তর 9 অক্টোবর 2025 একটি সীমাবদ্ধ দ্যাট ইজ রেস্ট্রিক্টেড নোটিফিকেশন জারি করেছিল, যেখানে বলা হয়েছিল মেজর কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্স দলের কোঅর্ডিনেশন কনফারেন্স, অর্থাৎ দুই সেনার মধ্যে সহযোগ করার জন্য এই কনফারেন্সে তার বিস্তারিত তথ্য ছিল, যেটা আমি আপনাদেরকে জানিয়েছি এর আগের ভিডিওতে। 11 অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও ফরমেশনের প্রতিনিধি দলের একটি রিকোয়ার্ড মিটিং আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে ইউনিট ও ফরমেশন প্রধানদের এই সফর সম্পর্কে ব্রিফ করা হয়েছিল বাংলাদেশের সেনার পক্ষ থেকে এবং ভারতীয় এমআই দলের সাথে মানে মিলিটারি ইন্টেলিজেন্স দলের সাথে তাদের নিজের যাদের বৈঠকের কথা তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। বাংলাদেশ মিলিটারি বিটি মিলিটারি বাংলাদেশের একটি প্রতিরক্ষা বিষয়ক বিশ্লেষণ প্ল্যাটফর্ম, এটা বাংলাদেশ সেনার তাদের এক্স টুইটার অ্যাকাউন্টে, এক্স বা আগে টুইটার ছিল, এক্স অ্যাকাউন্টে 15 অক্টোবর 2025 তারিখে বলা হয়েছে একটি টুইটে, অ্যাজ উই রিপোর্টেড আর্লিয়ার the Indian Army Military Intelligence Delegation arrived yesterday and will stay until 16th October, that is tomorrow। এটা 15 তারিখ ছিল, বলেছিল তারা এসেছে 14 তারিখে এবং আগামীকাল অবধি তারা থাকবে। এটি স্পষ্টভাবে নিশ্চিত করে যে দলটি 14 অক্টোবর এসেছিল এবং 15 অক্টোবর তখনও ঢাকায় ছিল। এরপরেও কি বিভ্রান্তি আছে ভারতীয় সেনা দল এসেছিল কি আসেনি বিষয়টি নিয়ে? আমার ধারণা থাকা উচিত নয়। তারা এসেছিল এবং একেবারে প্ল্যান মাফিক যা করার সমস্ত পূর্ব নির্ধারিত বৈঠক করে গেছে। এই প্রসঙ্গে একটি কথা মনে রাখতে হবে, ভারতের এই সেনা প্রতিনিধিরা মিলিটারি ইন্টেলিজেন্স বিভাগের এদের আসার উদ্দেশ্য বাংলাদেশের জমিনি স্তরে রিপোর্ট সংগ্রহ এবং সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতি ও তাদের অবস্থান সেটাকে বুঝে নেওয়া। এবং সবথেকে বড় কথা যেটা বাংলাদেশ মিলিটারি বলেছে, এটা হচ্ছে দুই সেনাবাহিনীর মধ্যে কোঅর্ডিনেশন বৈঠক, সহযোগের বৈঠক, পাকিস্তান নয় ভারতের সেনাবাহিনীর সঙ্গে। এবং ভারতের সেনাবাহিনী এই যেটা এসছে এটা হচ্ছে কিন্তু বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামানের
ওয়াকারুজ্জামানের আমন্ত্রণে, ওয়াকারুজ্জামানের প্রস্তাবে, এবং ওয়াকারুজ্জামান এই বৈঠকের যোগ্য, এই সফরের জন্য তার সৌদি সফর বাতিল করেছেন, মনে আছে? এবং তিনি নয়াদিল্লিতে তার আসার কথা ছিল, সেটাও তিনি বাতিল করেছেন। দুই দেশের সেনার মধ্যে প্রতিটি বৈঠক হয়েছে বন্ধ ঘরে, যাকে বলে ক্লোজ ডোর মিটিং। আর কি কিছু বলার প্রয়োজন আছে? কেন এই মিটিং হয়েছে, কি এর উদ্দেশ্য? এবার আসি এই সফরের তাৎক্ষণিক প্রভাব নিয়ে। ভারতীয় সেনা গোয়েন্দাদের বিমান তখনও ঢাকা বিমানবন্দর ছাড়েনি। তার মধ্যেই জেনারেল জামান তার বেশ কিছু সহকারীকে নিয়ে তিনটি হেলিকপ্টারে উঠে পাড়ি জমান রংপুরের দিকে। 16 অক্টোবর 2025 তারিখে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করে দুটি পরিত্যক্ত বিমান ঘাঁটি পরিদর্শনে যান। লালমনিরহাট এবং ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দর, এই দুটি জেলা পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এই বিমান ঘাঁটিগুলো রয়েছে। এই পরিদর্শন সাধারণ রুটিন পরিদর্শন ছিল না। এটি ঘটেছে ঠিক সেদিন বিকেলে, যেদিন ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের 4 সদস্যের দল ঢাকা থেকে চলে গিয়েছিল। ভারতীয় দলটি 14 থেকে 16 অক্টোবর পর্যন্ত ঢাকায় ছিল, এটা তো আগেই বলেছি। তাহলে কেন এই পরিদর্শন? ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে এই বিমানবন্দরগুলির আধুনিকীকরণের জন্য চীনকে দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। মোহাম্মদ ইউনূস তার চীন সফরে গিয়ে লালমনিরহাট বিমানবন্দর, তিস্তা নদীবাঁধ প্রকল্পের চুক্তি করে আসেন এবং আরও অনেক চুক্তি করেন। তারপর থেকে ইউনূস সরকার সেনাবাহিনীর অজ্ঞাতসারে বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবিকে দিয়ে এই অঞ্চলে নানাবিধ উত্তেজনা সৃষ্টি করে চলেছেন। ভারতের কাছে খবর আছে এবং ওয়াকারুজ্জামানকে স্পষ্টভাবে জানানো হয় যে এই পরিত্যক্ত বিমানবন্দর দুটিতে সন্ত্রাসী জঙ্গিদের ঘাঁটি তৈরি করতে দিয়েছে ইউনূস সরকার ভারতে নাশকতা চালাবার জন্যে। ভারতের পক্ষ থেকে এমনও বলা হয়, যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা, সেই একইভাবে লালমনিরহাট এবং ঠাকুরগাঁয়ে বাংলাদেশের সন্ত্রাসী ঘাঁটি, জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিতে ভারতের কয়েক মিনিট সময় লাগবে মাত্র। আরও বলে দেওয়া হয়, কোনো মতেই যেন এই বিমানবন্দর অপারেশনাল করার জন্য চীনের হাতে তুলে দেওয়ার চিন্তা আর না করা হয়, তাহলে ভারতের ভারতের মার যে শুধু 2-1টি জঙ্গি ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে ব্যাপকভাবে এবং তার ফলে ভারতের চিকেন স্নেক আর সরু থাকবে না, চওড়া হয়ে যাবে। মানে এটা বুঝে নিন। এই অভিযোগ শুনে অত্যন্ত গুরুত্ব দিয়ে ওয়াকারুজ্জামান দলবল নিয়ে ছুটেছেন সেখানে। বিমানবন্দরে নেমে তিনি নিজে গাড়ি চালিয়ে বিমানবন্দর পরিদর্শন করেন। অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে যে সত্যি জঙ্গিদের ঘাঁটির প্রমাণ মিলেছে সেখানে। বিজিবির যোগসাজশের প্রমাণও মিলেছে, কারণ তারা তার প্রহরায় আছে। এবার ওয়াকারুজ্জামানের অ্যাকশন নেওয়ার পালা। তিনি এর আগে বারবার বলেছেন যে বিজিবিকে দিয়ে ভারতের সাথে সম্পর্ক খারাপ করার চেষ্টা যেটা করছে ইউনূস সরকার, সেটা করা চলবে না। এবং এইটা এমন সময়ে ভারতের এই সফর হলো যখন বলা হচ্ছে একদিক দিয়ে তিনি এবং তার স্ত্রী গৃহবন্দী। তারা যে আসলে গৃহবন্দী নন, তারা যে বাইরে আছেন, তার প্রমাণ জেনারেল সাহেবের এই সফর। আর ভারতীয় সেনা দলের সফরের আর একটা স্পেসিফিক এফেক্ট হলো অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সরকার যে অতিরিক্ত উদ্যমী হয়েছিল, সেটা হঠাৎই যেন থিতিয়ে গেছে। অভিযুক্ত সেনাকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা 10 দিনেও কেন ওই ট্রাইব্যুনাল থেকে সেনানিবাসে পৌঁছলো না, কেন অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশের কাছে 24 ঘন্টার মধ্যে সোপর্দ করা হলো না, সেসব প্রশ্ন কেউ করছে না। ভারতীয় সেনা দলের সফর নিয়ে কোনো রাজনৈতিক দলও, জামাত, বিএনপি, এনসিপি,
কেউ কিন্তু রাজনৈতিক দল হিসেবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। কারণ কারণ ভয় পেয়েছেন ইউনূস এবং তার দলবল। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।